এই তুই কে রে? কোথা থেকে হুট করে এসে আমাকে আই লাভ ইউ বলতেছিস? আই লাভ ইউ আসলে আপু আমি ইচ্ছা করে বলতে চাই নাই। ওই যে কয়েকজন ছেলে দাঁড়িয়ে আছে কলেজ গেটের সামনে, ওরা আমাকে জোর করে পাঠিয়েছে আপনাকে আই লাভ ইউ বলার জন্য। তুই ওদের কথা শুনতে গেলি কেন? তুই তোর মতো থাকতে পারলি না? আসলে আপু আমি তো এই কলেজে নতুন, আমি কিছুই চিনি না, তাই আর কি ওদের কথা মতো চলছিলাম। আর ওরা তো আমার সিনিয়র, ওরা যা বলবে তাই তো করতে হবে। কোন ইয়ারে ভর্তি হয়েছিস আর কোথা থেকে এসেছিস? ইন্টার ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছি। আমি সুন্দরপুর গ্রাম থেকে এসেছি। আপু ইন্টার ফার্স্ট ইয়ারের ক্লাসটা কোন দিকে একটু বলে দিবেন? ওই যে 2 তলায় 5 নাম্বার রুমটা হচ্ছে ইন্টার ফার্স্ট ইয়ারের রুম। ধন্যবাদ আপু। সাগর তার গালে হাত দিয়ে ক্লাসের দিকে রওনা দিল। বেশ কিছুক্ষণের মধ্যে চলে আসলো ক্লাসরুমে। এদিকে মারিয়া তার বান্ধবীদের সাথে বসে আছে কলেজের শিমুল গাছের নিচে। এমন সময় মারিয়ার বান্ধবী শ্রাবণী বলতে লাগলো, মারিয়া, তুই ছেলেটাকে চর মারলি কেন? ছেলেটাকে তো সিনিয়র ভাইয়া পাঠিয়েছি তো কি হয়েছে? পেছন থেকে কেউ এইভাবে আই লাভ ইউ বলে নাকি? আর ছেলেটা দেখতে কেমন বোকা বোকা লাগছিল। দেখিস না এই গরমে কালো শীতের কাপড় পরে এসেছে কলেজে, আর মাথায় চুপচুপ করে তেল দিয়ে এসেছে। এইরকম ভাবে শহর অঞ্চলে কেউ কলেজে এইভাবে আসে নাকি? ছেলেটা গ্রাম থেকে এসেছে তাই তো এমন। কিছুদিন থাকুক, তারপর না হয় আস্তে আস্তে সবার সাথে মিশতে মিশতে কিছুটা পরিবর্তন হবে। মারিয়া, শ্রাবণী কিন্তু একদম ঠিক বলেছে। সে হয়তো নতুন এসেছে তাই এমন। চল সিনিয়র ভাইদের কিছু বলে আসি, তা না হলে ওরা আরো বেশি বার বেড়ে যাবে। হ্যাঁ চল, তাদের কিছু বলতে হবে, না হলে তারা ঠিক হবে না। এই বলে মারিয়া চলে আসলো সিনিয়র ভাইদের কাছে। মারিয়াকে দেখে সিনিয়র ভাইয়েরা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মারিয়া তাদেরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তোমাদেরকে কলেজে কিছু কাজের দায়িত্ব দিয়েছি, ওইগুলো না করে কলেজে যারা নতুন আসতেছে তাদেরকে র্যাগিং করতেছো। সরি মারিয়া আপু, আসলে আমরা তো ওই ছেলেটার সাথে একটু মজা করছিলাম। ছেলেটা যে তোমাকে এইভাবে প্রপোজ করবে আগে কখনো ভাবতেই পারিনি। ঠিক আছে, এইবারের মতো কিছু বললাম না তোদেরকে। এখন ক্লাসে গেলাম, ঠিক মতো কাজগুলো শেষ করবি। এই বলে মারিয়া চলে গেল ইন্টার সেকেন্ড ইয়ারের ক্লাসে। কয়েকটা ক্লাস শেষ করে নিচের দিকে যেতে যাবে, এমন সময় ইন্টার ফার্স্ট ইয়ারের ক্লাসরুমে মারিয়ার চোখ পড়ল সাগরের দিকে। এদিকে সাগর বসে আছে চুপচাপ একেবারে লাস্ট বেঞ্চে। মারিয়া ক্লাসরুমে প্রবেশ করে সাগরের সামনে চলে আসলো। মারিয়াকে দেখে সাগর বলতে লাগলো, আপু আমি আবার কি করেছি? আপনি আবার এখানে এসেছেন কেন? তুই কিছুই করিস নাই, চল আমার সাথে বাহিরে। না আমি বাইরে যাব না, আমার আম্মু বারণ করেছে কোনো মেয়ের সাথে ঘোরাঘুরি না করার জন্য। ওরে বলদের বাচ্চা, এইভাবে থাকলে তো তোকে সবাই কাজ করিয়ে মেরে ফেলবে। চল আমার সাথে, তোকে কিছু কাজ দিব। আমি কেন আপনার কাজ করব? আপনি তো মেয়ে মানুষ, আপনি আপনার কাজ করেন। এই আরেকটা কথা বলে কিন্তু তোর খবর আছে, এই বলে দিলাম। চুপচাপ আমার সাথে আয়। সাগর ভয় পেয়ে গেল, চুপচাপ মারিয়ার সাথে যেতে লাগলো। বেশ কিছুক্ষণ পর মারিয়া সাগরকে নিয়ে চলে আসলো শিমুল গাছের নিচে। কিরে, তোর বাসায় কে কে আছে? আমার বাসায় আম্মু আব্বু আর আমার ছোট বোন আছে। আপনি এসব জিজ্ঞেস করতেছেন কেন? আমাকে বিয়ে করবেন নাকি? এমন কোনো কথা আছে যে বিয়ে করতে হবে এসব জিজ্ঞেস করলে? না মানে অনেকে তো এসব জিজ্ঞেস করে পরে বিয়ে করে ফেলে, এজন্য জিজ্ঞেস করলাম। আর আপনি তো আমার সিনিয়র, আমার সাথে এরকম করতেছেন কেন? তোর সাথে এরকম করবো না তো কি করব? সকালে তুই আমাকে আই লাভ ইউ বলেছিস, তো তোর প্রতি আমার অন্যরকম একটা অনুভূতি কাজ করতেছে। আমি তো ইচ্ছে করে বলি নাই আপু, ওই ভাইয়ারা তো আমাকে জোর করে বলিয়েছে, তাই তো আমি বলতে বাধ্য হয়েছি। বলেই যখন ফেলেছিস তখন আর কি করার।
এখন না হয় আমার কথা মতো চল। এই নে টাকা, আমার জন্য আইসক্রিম নিয়ে আয় দোকান থেকে। সাগর আচ্ছা বলে চলে গেল দোকানে। মারিয়ার জন্য আইসক্রিম নিয়ে আসতেছে। এমন সময় একটা মেয়ে বলতে লাগলো, কি ভাইয়া, কলেজে সুন্দরী মেয়ের প্রেমে পড়েছেন নাকি? দেখতে তো আপনাকে একেবারে বোকা বোকা লাগতেছে। কিভাবে যে মারিয়া আপু আপনাকে পছন্দ করলো? সাগর কিছুই বলল না, মাথা নিচু করে হাঁটতে লাগলো। মারিয়ার কাছে এসে আইসক্রিমটা দিয়ে বলতে লাগলো, আপু আমি এখন যাই, আর আমাকে ডাক দিবেন না। আশেপাশের মানুষ কত কিছু বলতেছে। আশেপাশের মানুষ যা ইচ্ছা তাই বলুক, তাতে আমার কি? তোকে আমার ভালো লাগছে, এখন থেকে তুই সবসময় আমার সাথে থাকবি। আর এসব ড্রেস পরে এসেছিস কেন? কাল থেকে যেন এসব ড্রেস না পরে আসতে দেখি। আমার এসব ড্রেস ভালো লাগে, আর আমি এসব ড্রেস পরে আসবো, তাতে আপনার কি? আমি আপনার সাথে থাকবো না। কি বললি তুই? আর একবার বলতো, আমার সাথে থাকবি না তাই না? সাগর গালে হাত দিয়ে কাঁদো কাঁদো গলায় বলতে লাগলো, থাকবো। এই তো বাবু বুঝে গেছে আমি কি জিনিস। এখন সোজা বাসায় যাবি আর বিকেলে শপিং মল থেকে একটা সাদা আর 2টা কালো টি শার্ট কিনে আনবি, মনে থাকে যেন। হ্যাঁ মনে থাকবে। বলে সাগর বাড়ির দিকে হাঁটা দিল। বেশ কিছুক্ষণ পর সাগর চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই তার আম্মু এসে দরজা খুলে দিল। সাগরকে দেখে বলতে লাগলো, কিরে সাগর, তোকে আজকে এত পরিবর্তন লাগতাছে? সকালে তো ঠিকই ছিলি, তোর মুখ ফোলা ফোলা লাগতাছে কেন? আম্মু, কলেজে আমাকে একটা মেয়ে চড় মেরেছে আর বলেছে যে কালকে ভালো ড্রেস পরে যাওয়ার জন্য, এসব ড্রেস না পরে যাইতে। ভালো করেছে, আমি তোকে আগেই বলেছিলাম না যে ঘরে টি শার্ট আছে ওইগুলো পরে যাইতে। এখন বুঝ কেমন লাগে। যা ফ্রেশ হয়ে আয়, খাবার দিতাছি টেবিলে। সাগর গালে হাত দিয়ে চলে গেল তার রুমে। ফ্রেশ হয়ে চলে আসলো নিচে। খাওয়া দাওয়া করে চলে আসলো তার রুমে। এমন সময় তার ছোট বোন আসলো আর বলতে লাগলো, ভাইয়া, তোমাকে নাকি কোন মেয়ে চড় মেরেছে? হ্যাঁ চড় মেরেছে, তাতে তোর কি? তুই জানতে এসেছিস কেন? জানতে আসলাম এমনি। আমার বলদ ভাইকে এই মেয়ে সোজা করতে পারবে হয়তো। সাথী, এখন কিন্তু তুই মার খাবি। এখান থেকে যাবি নাকি আমি উঠবো? আমি বলে রাখলাম, এই মেয়ে তোমার জীবন পরিবর্তন করে দিবে। গেলাম এখন। এই বলে সাথে চলে গেল। এদিকে সাগর ঘুমের দেশে পাড়ি দিল। বেশ কিছুক্ষণের মধ্যেই সাগর ঘুমিয়ে গেল। বিকালে বসে আছে তার রুমে। এমন সময় তার বন্ধু রাসেল ফোন দিল আর বলতে লাগলো, কিরে সাগর, বাসায় আসছিস নাকি? হ্যাঁ বাসায় আছি। কেন? তিন রাস্তার মোড়ে আয়, তোকে নিয়ে পার্কে যাব আমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে। তুই তোর গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাবি? আমি এখানে গিয়ে কি করব? তার চাইতে ভালো তুই একা চলে যা। এমন করিস কেন তুই? সহজ সরল হলেও কিন্তু অনেক রোমান্টিক আছিস, এটা শুধু আমি জানি। চল না প্লিজ, যাইতে যাইতে তুই না হয় আমাকে কিছু রোমান্টিক কথা শিখিয়ে দিবি। ঠিক আছে, তুই রেডি হয়ে তিন রাস্তার মোড়ে আয়, তবে আমাকে কিন্তু কাচ্চি খাওয়াতে হবে, তাহলে আমি যাব। ঠিক আছে, আগে তুই আয়, এরপর না হয় পার্কের থেকে ঘোরাঘুরি করে কাচ্চি খেতে চলে যাব। সাগর ফোনটা কেটে দিয়ে রেডি হয়ে গেল। কালো একটা টি শার্ট, কালো প্যান্ট, চোখে কালো চশমা, পুরোই নায়ক নায়ক লাগতেছে সাগরকে। ফোনটা হাতে নিয়ে চলে আসলো নিচে। সাগরকে দেখে সাথী এবং তার আম্মু অবাক হয়ে তাকিয়ে রইল সাগরের দিকে আর বলতে লাগলো, আম্মু, এটা আমি কাকে দেখতেছি? এটা কি সত্যিই আমার ভাই নাকি অন্য কেউ? আমিও তো তাই দেখতেছি। এটা সাগর হবে কিভাবে? আমার ছেলে যেই সহজ সরল সোজা, কোনো মেয়ে একটা কিছু বললে সেটাই করে বসে, হাসছে কিনা এভাবে। সাথী এবং তার আম্মু কথা বলতেছে। এমন সময় সাগর তাদেরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি ব্যাপার আম্মু, তোমরা এভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন? আমি কি ভূত? ভূত না, তবে তোর এরকম পরিবর্তন আজকে দেখলাম। গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছিস নাকি?
আরে না আম্মু, রাসেল তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছে, এখন বলতেছে আমাকে চাইতে, কাচ্চি খাওয়াবে, তাই আর কি একটু পরিবর্তন হয়ে যাইতেছি। এভাবে যদি তুই প্রতিদিন চলাফেরা করিস তাহলেই তো ভালো হয়। বোকার মতন থাকিস কেন বলতো? এমনি আম্মু। আচ্ছা যাই, এখন দরজাটা লাগিয়ে দাও। এই বলে সাগর চলে গেল বাহিরে। বাইকটা নিয়ে চলে আসলো 3 রাস্তার মোড়ে। এসে দেখে রাসেল দাঁড়িয়ে আছে। সাগরকে দেখে অবাক হয়ে বলতে লাগলো, কিরে শালা, তোর হঠাৎ এরকম পরিবর্তন? আমি আমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছি নাকি তুই আমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছিস? ভাবিকে দেখবো, একটু পরিবর্তন হব না, তাই আর কি পরিবর্তন হয়েছি। কেন, আমাকে সুন্দর লাগতেছে না নাকি? সুন্দর না লাগলে বলো, বাসা থেকে চেঞ্জ করে আসি। সুন্দর মানে পুরাই নায়ক নায়ক লাগতেছেই। চল এখন। সাগর রাসেলের সাথে যেতে লাগলো। বেশ কিছুক্ষণের মধ্যে চলে আসলো পার্কে। সাগর আর রাসেল বসে আছে। এমন সময় রাসেলের গার্লফ্রেন্ড রাইসা আসলো। সাগরকে দেখে বলতে লাগলো, রাসেল, এটা কি সেই সাগর যাকে মাঝে মাঝে তোমাদের সাথে দেখি? হ্যাঁ, এটাই সেই সাগর। হঠাৎ এত পরিবর্তন আমিও বুঝলাম না। যাই হোক, তুমি বসো এখানে। রাসেল, তোরা কথা বল, আমি ওইদিকে আছি। কথা বলা শেষ হলে আমাকে ফোন দিস, আমি চলে আসব। এই বলে সাগরও ওইখান থেকে চলে গেল। অন্য পাশে এদিকে মারিয়া এবং তার বান্ধবীরা বসে আছে। এমন সময় মারিয়ার এক বান্ধবী বলতে লাগলো, কি রে মারিয়া, ওইদিকে তাকিয়ে দেখতো, এটা কলেজের সেই হাবাগোবা ছেলেটা না যাকে তুই চড় মেরেছিলে আজকে? হ্যাঁ, তার মতোই তো লাগছে, কিন্তু সে তো পুরাই বলদের হাড্ডি, আর এটা একটু পরিবর্তন। আচ্ছা ডাক দে তুই সাগর বলে, দেখ এদিকে ফিরে কিনা। যদি এদিকে ফিরে তাহলে ভাববো এটাই সেই ছেলে। এই সাগর। তুবা ডাক দিতেই সাগর মারিয়াদের দিকে তাকালো। মারিয়ার দিকে তাকাতেই সাগরের ডান হাত গালে চলে গেল আর মনে মনে বলতে লাগলো, আমার কপালটাই খারাপ, এই মেয়ের সাথে কেন যে বারবার দেখা হয়ে যায় আল্লাহ ভালো জানে। মারিয়া, এটা সেই ছেলে। যা যা, তুই গিয়ে নিয়ে, আমরা গেলে আসবে না, তোকে ভয় পায় হয়তো। তোরা বস এখানে, আমি আসতেছি। এই বলে মারিয়া উঠে গেল। এদিকে সাগর মারিয়াকে উঠতে দেখে তাড়াতাড়ি করে পার্কের বাইরে চলে গেল। বাইকটা নিয়ে স্টার্ট দিয়ে চলে আসলো বাসায়। এত তাড়াতাড়ি সাগরকে আসতে দেখে তার আম্মু বলতে লাগলো, কি রে সাগর, তুই না একটু আগে পার্কে গেলি, এত তাড়াতাড়ি চলে আসলি কেন? আর বলো না আম্মু, তোমাকে সকালে একটা মেয়ের কথা বলেছিলাম না, ওই মেয়ে পার্কে ছিল, আমাকে দেখে ডাক দিয়েছে। আমি তাড়াতাড়ি করে ওই মেয়ের কাছ থেকে পালিয়ে এসেছি। যদি আমাকে ওইখানে দেখতে পেত তাহলে হয়তো কিছু একটা করতো। তুই সত্যি একটা বলদ। যা, রুমে গিয়ে শুয়ে থাক, তোর দ্বারা কিছুই হবে না। সাগর রুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে শুয়ে পড়ল। এদিকে মারিয়া চলে আসলো তার বান্ধবীদের কাছে। মারিয়াকে একা আসতে দেখে তার বান্ধবী বলতে লাগলো, কি রে মারিয়া, তুই একা এসেছিস কেন? সাগর কোথায়? আর বলিস না, ছেলেটা আমাকে দেখে ভয়ে পালিয়ে গেছে। তবে কালকে কলেজে ধরবো তাকে। ঠিক আছে, ধরিস, তবে মারিয়া, সাগর কিন্তু দেখতে খারাপ না। সে একটু স্টাইল করে চললে সকল মেয়ে তার পেছনে পেছনে ঘুরঘুর করবে। আমার তো এক কথায় ভালোই লেগে গেছে। তার সাথে একটু সেটিং করে দে আমাকে প্লিজ। তুই জানিস না সাগর আমাকে প্রপোজ করেছে? সো সাগর শুধু আমার, অন্য কারণ না। সাগরের পিছু যদি ঘুরঘুর করিস তাহলে তোর সামনে 2টা হাত ফেলে দিব এক ঘুষি দিয়ে। থাক, আমার দাঁত ফালানোর দরকার নেই, আর তোর সাগরকে পাওয়ার দরকার নেই। তুই তোর সাগরকে নিয়ে পড়ে থাক। সবাই গল্প করতে লাগলো। এইদিকে রাসেল ফোন দিল সাগরকে। কয়েকবার কল দিতে সাগর রিসিভ করলো। রে সাগর, তুই কোথায় আছিস? তোকে তো পুরো পার্ক খুঁজে পেলাম না, কোথাও পেলাম না। আমি বাসায় চলে এসেছি, তোরা বাসায় চলে যা, আমার কাচ্চি খেতে হবে না। শালা, বাসায় গেলি আমাকে একবার ফোন দিয়েও তো বলতে পারতি। আচ্ছা, কালকে সকালে দেখা হবে, কলেজে যাওয়ার আগে আমাকে ফোন দিস, আমি চলে আসবো তোদের বাসায়। ঠিক আছে, ফোন দিবনে, এখন রাখলাম।
এই বলে সাগর ফোনটা কেটে দিল। এদিকে মারিয়া সন্ধ্যা হতেই চলে গেল বাসায়। কলিং বেল দিতেই মারিয়ার আম্মু এসে দরজা খুলে দিল। মারিয়াকে দেখে বলতে লাগলো, মারিয়া, এভাবে ঘোরাঘুরি না করে বাসায় পড়তে বসলেও পারিস। তোর ছোট বোন আছে, তাকেও তো পড়াতে পারিস। আম্মু, আমি বড় হয়েছি, এখন যদি ঘুরোঘুরি না করি তাহলে শ্বশুর বাড়ি গিয়ে ঘুরোঘুরি করব কিভাবে? তখন তো সারাদিন কাজ করতে হবে। তাই বলে সারাদিন কলেজে থেকে আবার বাসায় এসে একটুও রেস্ট না করে চলে যাস বাহিরে? যা, ফ্রেশ হয়ে আয়, খাবার দিতেছি। মারিয়া কিছু না বলে চলে গেল তার রুমে। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে সোফায় বসে আছে। এমন সময় মারিয়ার ছোট বোন মরিয়ম বলতে লাগলো, আপু তোমাকে একটা কথা বলবো, বকা দেবে না তো? না, বকা দিব না। কি বলবি বল। আসলে আজকে আমার বান্ধবী তোমাকে একটা ছেলের সাথে দেখছে। তুমি নাকি ছেলেটার গালে চড় মারছো। ছেলেটা কি তোমার কিছু করেছিল? আমি যে ছেলেটা গেলে চর মেরেছি, তোর বান্ধবী কোথা থেকে দেখেছে এটা বল আগে। জানি না সে কোথা থেকে দেখছে, আমাকে বলছে, তাই জিজ্ঞাসা করলাম। তুমি কি সত্যি ছেলেটাকে চড় মারছো নাকি? হ্যাঁ, চর মেরেছি, তাতে তোর কি? তুই তোর পড়া পর। মরিয়ম কিছু বলল না, কারণ মারিয়াকে সে প্রচুর ভয় পায়। মারিয়া একবার রেগে গেলে সে নিজেকে কন্ট্রোল করতে পারে না, ঘরের সকল কিছু ভাঙচুর করে। এদিকে সাগর তার রুমে শুয়ে আছে। এমন সময় তার বোন সাথে আসলো আর বলতে লাগলো, ভাইয়া চলো নিচে যাই, আম্মু ডাকতেছে খাবার খাওয়ার জন্য। সাথী চলে গেল নিচে। এদিকে সাগর বেশ কিছুক্ষণ মেয়েদের সাথে ফ্ল্যাট করে চলে আসলো নিচে। খাওয়া দাওয়া করে বসে আছে। এমন সময় সাগরের আব্বু বলতে লাগলো, কিরে সাগর, তোর পড়ালেখা কেমন চলতেছে? ঠিক মতো ক্লাস করতেছিস তো? হ্যাঁ আব্বু, ঠিক মতো ক্লাস করতেছি। হ্যাঁ, ঠিক মতো ক্লাস কর। কিছুদিন পরে আবার আমার অফিসে বসতে হবে তোকে। এখন যা, রাত হয়েছে, গিয়ে ঘুমা। সাথী, তুইও যা, গিয়ে ঘুমিয়ে পড়। সাগর চলে গেল তার রুমে। বিছানায় শুয়ে আছে। এমন সময় তার ফোনটা বেজে উঠল। রাসেল ফোন দিয়েছে। কলটা রিসিভ করতে রাসেল বলতে লাগলো, সাগর, তোকে একটা মেয়ে পছন্দ করে, রাইসার বান্ধবী। তুই তার সাথে রিলেশন করবি? ভাই, রাত 10টা বাজে, এত রাতে তুই আমাকে রিলেশন করার কথা বলতেছিস? তুই আমার বন্ধু মানুষ, তোর কথা তো ফেলা যায় না। আচ্ছা যা, রিলেশন করব। নাম্বারটা দিয়ে আমি ফোন দিতেছি। 01827... এটা হচ্ছে তার নাম্বার। ফোন দিয়ে কথা বল। সাগর রাসেলের ফোনটা কেটে দিয়ে ফোন দিল ওই নাম্বারে। কয়েকবার রিং হতেই ফোনটা রিসিভ করলো। ওই পাশ থেকে একটা মেয়ে বলতে লাগলো, হ্যালো, কে বলছেন? আমি সাগর বলছিলাম, রাসেলের বন্ধু। আপনি নাকি বলেছেন আমার সাথে রিলেশন করবেন? হ্যাঁ বলেছিলাম, আপনাকে আজকে প্রথম দেখে ফিদা হয়ে গেছি। বলতে গেলে আপনার উপর ক্র্যাশ খেয়েছে। আপনি কি আমার সাথে রিলেশন করবেন? রিলেশন তো করাই যায়, কিন্তু পরে যদি আপনি আমাকে দেখে ভয় পান তখন কি করবেন? আপনাকে দেখে ভয় পাবো কেন? আপনি কি বাঘ নাকি ভালু যে আপনাকে দেখে ভয় পাবো? না, এমনি। আচ্ছা, আপনার সাথে কালকে কথা হবে, এখন রাখলাম। এই বলে সাগর ফোনটা রেখে দিল। বেশ কিছুক্ষণ পর সাগর ঘুমের দেশে পাড়ি দিল। এদিকে মারিয়া বিছানায় এপাশ ওপাশ করতেছে, কিন্তু ঘুম আসছে না। কি ব্যাপার, আমার ঘুম আসতেছে না কেন? ওই ছেলেটাকে বারবার মনে পড়তেছে আর চোখের সামনে ভেসে উঠতেছে কেন? ভাবতেছে মারিয়া। বেশ কিছুক্ষণ পর মারিয়া ঘুমিয়ে গেল। সকাল 7টা। সাগর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে গেল নিচে। খাওয়া দাওয়া করে ফোন দিল রাসেলকে। কিরে, ঘুম থেকে উঠেছিস নাকি? হ্যাঁ, ঘুম থেকে উঠেছি। তা কয়টার সময় বের হবি? হ্যাঁ, ঘুম থেকে উঠেছি। তা কয়টার সময় বের হবি কলেজে যাওয়ার জন্য? 10টার সময় বের হব। তুই বাইক নিয়ে চলে আসিস, আমি তোর বাইকে করে চলে যাব। আর কলেজে যাওয়ার একটু আগে আমাকে নামিয়ে দিবি। কেন নামিয়ে দিব? কেন, একেবারে কলেজে গেলেই তো পারিস। এমনি তুই কিছু
বুঝবি না, তোকে যেটা বলেছি সেটাই করিস। এখন রাখলাম, 10টায় চলে আসিস কিন্তু। হ্যাঁ। এই বলে সাগর ফোনটা কেটে দিল। সকাল 10টা। সাগর চলে গেল 3 রাস্তার মোড়ে। গিয়ে দেখে রাসেল দাঁড়িয়ে আছে। বাইকে উঠে বসতেই রাসেল বলতে লাগলো, কিরে, সাম্মির সাথে কথা হয়েছে নাকি? এক কথা তো হয়েছে, কিন্তু ওই মেয়ের সাথে আমার রিলেশন না করাই ভালো হবে। মেয়েটা বেশি রোমান্টিক না। আচ্ছা, একটা কথা বল তো, তুই বুঝে যাস কি করে যে ওই মেয়ে রোমান্টিক নাকি রোমান্টিক না? মামা, 20 বছরের এক্সপিরিয়েন্স আছে আমার, সো বুঝবো না? বসে বসে ফিটার খাইলে চলবে নাকি? শালা, তুই একটা মানুষ বটে। এখানে নামবি নাকি আর একটু সামনে নেমে যাবি? এখানেই নামিয়ে দে। আর একটা কথা শোন, কলেজে যাই হয়ে যাক না কেন, তুই কিন্তু আসিস না আমার কাছে, শুধু ক্লাসেই কথা বলবি। ভাই, তোর কথা বুঝলাম না, তুই কি করতে চাইতেছিস? একবার বলতেছিস এখানে নামিয়ে দেওয়ার জন্য, আবার কলেজে গিয়ে তোর সাথে কথা না বলতাম ক্লাসে ছাড়া। কিছু তো একটা ঘাবলা আছে, বল কি হয়েছে? তুই কলেজে যা দেখতে পারবি সব কিছু। রাসেল আর কিছু বলল না, কারণ সে জানে সাগরের পেট থেকে কথা বের করা এত সহজ না। বেশ কিছুক্ষণ হাঁটার পর সাগর চলে আসলো কলেজ গেটের সামনে। ভিতরে প্রবেশ করতে যাবে, এমন সময় পাশ থেকে তুবা বলে উঠল, সাগর, তুমি কি কালকে পার্কে গিয়েছিলে? আমি কেন পার্কে যেতে যাব? না, এমনি, ওই তো মারিয়া আসছে। তুমি একটু দাঁড়াও, আমি মারিয়াকে নিয়ে আসছি। আমি চলে যাইতেছি, ওনাকে দেখলেই আমার ভয় করে। এক পা সামনের দিকে এগোলে তোর পা কেটে ফেলবো। চুপচাপ যেখানে দাঁড়িয়ে আছিস ওখানে দাঁড়িয়ে থাক। সাগর একটু নড়চড় করলো না, কারণ সে জানে এ মেয়েটা কেমন। মারিয়া সাগরের সামনে এসে সাগরের সাথে কলার ধরে বলতে লাগলো, কি রে, তোকে না বলেছিলাম এইসব ড্রেস না পরে আসার জন্য? শার্ট আর প্যান্ট পরে আসবি। এইটা কি টি শার্ট পরে এসেছিস? আদিম যুগের মানুষের টি শার্ট পরেছিস। আমার আর শার্ট নেই, এর জন্য আমি এটা পরে এসেছি। আর আপনি আমার উপর এরকম অত্যাচার করতেছেন কেন? আমি কি আপনার বয়ফ্রেন্ড লাগি নাকি? হ্যাঁ, তুই আমার বয়ফ্রেন্ড লাগিস। কালকে আমাকে প্রপোজ করেছিলি, মনে আছে? আমি অ্যাকসেপ্ট করেছি তোর প্রপোজ। ওইটা তো বড় ভাইয়ারা আমাকে জোর করে করিয়েছে। আমি আপনার সাথে রিলেশন করব না, আপনি আমাকে অনেক মারেন। মারিয়া সাগরের 2টা গাল টেনে দিয়ে বলতে লাগলো, ওলে বাবালে, ছেলেটা দেখি আমার মায়ের সহ্য করতে পারে না। আর একটা কথা বলবি, এখন তো 3টা মেরেছি, আরো 5টা থেকে 6টা লাগিয়ে দিব তোর গালে। সাগর 2 হাত গালে দিয়ে দাঁড়িয়ে আছে। এদিকে রাসেল আর রাইসা তো পুরাই অবাক, কারণ সাগরকে এভাবে মারতেছে, সে কিছুই বলতেছে না। রাসেল আর রাইসা মারিয়ার কাছে এসে বলতে লাগলো, আপু, আপনি সাগরকে এভাবে মারতেছেন কেন? আচ্ছা, তোমরা কি সাগরের বন্ধু? হ্যাঁ আপু, আমার সাগরের বন্ধু। আপনি সাগরকে মারছেন কেন? সে কি করছে আপনাকে? তোমার বন্ধুকে একটু পরিবর্তন হতে বলো। আদিম যুগের মানুষের ড্রেস পরে কলেজে এসেছে। কালকে তো আমাকে প্রপোজ করেছে, আমি অ্যাকসেপ্ট করেছি। এখন সে বলতেছে আমার সাথে নাকি রিলেশন করবে না, তাই 3টা চড় মেরেছি। আচ্ছা আপু, এখন সাগরকে ছেড়ে দিন, সে এখন ক্লাসে যাবে, পরে না হয় তার সাথে কথা বলবেন। তোর বন্ধুরা এসেছে বলে বেঁচে গেলি, না হলে আরো কয়েকটা মায়ের খাইতি তুই। তোর পরিবর্তন এইভাবে করতে হবে, মাইর দিয়ে। সাগর রাইসা আর রাসেলের সাথে চলে গেল। 3 জন বসে আছে ক্লাসে। এমন সময় রাসেল বলতে লাগলো, কিরে সাগর, তুই ওই গুন্ডি মারিয়াকে প্রপোজ করেছিলি নাকি কালকে? আরে আর বলিস না, কালকে আমি কলেজে ঢোকার সময় কয়েকজন সিনিয়র বড় ভাই আমার সাথে বাজি লেগেছিল। এর জন্য আর কি আমি ওই মারিয়াকে প্রপোজ করেছি। কিন্তু কে জানে এই মেয়েটা যে দাজ্জালের চাইতেও ভয়ঙ্কর। ভাই, তোকে একটা বুদ্ধি দিই, তুই কলেজে 1 সপ্তাহ আসিস না, তাহলে ওই মারিয়া তোর পিছু ছেড়ে দিবে। এসব ড্রেস পরে এসেছিস, ওর জন্য হয়তো আরও রেগে গেছে। কালকে পার্কে যেভাবে গিয়েছিলি ওইভাবে আসতে কলেজে। আরে ওইটা হয়েছে বাহিরের শো, আর কলেজে এভাবে এসেছি কারণ
আমাকে এই কলেজে অনেক মেয়ে চিনে, কারণ তো জানিস তুই। রাসেল সবাইকে সাগরকে চিনে মানে আমাকে একটু বলবে সাগরকে কিভাবে চেনে? থাক, এসব আমি আর সাগরের মধ্যে আবদ্ধ, অন্য কাউকে বলা যাবে না। চলো এখন ক্লাসে যাই, স্যার প্রবেশ করেছে। রাইসা, রাসেল আর সাগর চলে গেল ক্লাসরুমে। বেশ কিছুক্ষণ পর কয়েকটা ক্লাস শেষ করে তিনজন চলে আসলো বাহিরে। এমন সময় তুবা এসে সাগরকে বলতে লাগলো, সাগর, মারিয়া তোকে ডাকছে, বলেছে এখনই যাওয়ার জন্য। আমি যাব না, ওই মেয়েটা শুধু আমাকে মারে। আমি তো সাধারণ একটা ছেলে, শুধু শুধু মারে। এখন যদি না যাও তাহলে মারবে না, তোমাকে ঠোঁটের ওপর অত্যাচার করবে। এখন যদি না যাও তাহলে মারবে না, তোমাকে ঠোঁটের ওপর অত্যাচার করবে। আমি গেলাম, 5 মিনিট সময় দিয়েছে, যদি না যাও তাহলে বুঝতেই পারছো কি হতে পারে। তুবা চলে গেল। তুবা চলে যেতেই রাইসা সাগরকে চিমটি কেটে বলতে লাগলো, সাগর তাকাতে যাও, না হলে কিন্তু ঠোঁটের উপর অনেক অত্যাচার করবে। জানোই তো কেমন ভাবে কামড় দিলে ঠোঁট কেটে যায়। আচ্ছা, এবার যদি আমি যাই তাহলে আবার যদি আমাকে মারে, তোমরা আমাকে বাঁচাবে? ঠিক আছে, তুই যা, আমরা একটু দূরে বসে আছি। যদি তোকে মারে তাহলে আমরা দৌড়ে গিয়ে তোকে বাঁচাবো। সাগর হেঁটে হেঁটে চলে আসলো মারিয়ার কাছে। মারিয়ার সামনে দাঁড়াতেই মারিয়া ঘড়ির দিকে তাকিয়ে বলতে লাগলো, অলরেডি 4 মিনিট দেরি করেছিস। কান ধরে উদ্বস কর, আমি যতক্ষণ না বলি থামতে। এতগুলো লোকের মধ্যে আমি কান ধরে উঠবস করব? আমার বুঝি লজ্জা করবে না? প্লিজ এমনটা করবেন না। অন্য যে কোনো শাস্তি দেন, আমি মাথা পেতে নিব। তোকে অন্য শাস্তি দিলেও আমার লজ্জা লাগবে, কারণ তুই যে বোকার বোকা, তোর চাইতে একটা বাচ্চা ছেলেও বোঝে কিভাবে কি করতে হবে। তাহলে আমি একটা বাচ্চা ছেলে জোগাড় করে এনে দেই, তাকে না হয় যা বলবেন সে তা করে দিবে। এই, তোর কি একটু শরম লাগে নাই? এইভাবে যে এতগুলো মানুষের সামনে তোকে লজ্জা দিতেছি। শরম লজ্জা আমার আছে কিন্তু। মারিয়া বেচারাকে ছেড়ে দে, তোর সাথে মানাবে না সাগরকে। আমি চাইলে একবার চেষ্টা করতে পারি। তুবার মুখে এমন কথা শুনে মারিয়া রাগী চোখ নিয়ে তুবার দিকে তাকালো আর বলতে লাগলো, তুবা, তুই যদি আরেকবার সাগরকে কাছে পেতে চাস তাহলে আমার চাইতে বেশি খারাপ আর কেউ হবে না। সাগর, চল আমার সাথে, তো ড্রেস কিনে দিব। আমার জন্য ড্রেস কিনে দিতে হবে না, আমাকে টাকা দিয়ে দেন। আমি না হয় আমার গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে যাব কক্সবাজারে। সাগরের মুখে এমন কথা শুনে সবাই অবাক হয়ে তাকালো মারিয়ার দিকে। এদিকে মারিয়ার মুখে রাগে লাল হয়ে গেছে, সে কি করবে বুঝতে পারছে না। তুবা সাগরকে ইশারা করতে লাগলো যাতে এখান থেকে চলে যেতে পারে, যেন এখান থেকে চলে যায়, কারণ তুবা এবং বাকি সবাই মারিয়ার রাগ সম্পর্কে জানে। সাগর চুপচাপ দাঁড়িয়ে আছে। এমন সময় মারিয়া তার জুতাটা খুলে যে সাগরকে মারতে যাবে, এমন সময় সাগর দিল ভোঁদড়। এক দৌড়ে সাগর কলেজের বাহিরে চলে গেল। এইদিকে তুবা তার বান্ধবীদের বলতেছে, আজকে তো সাগর শেষ। মারিয়াকে রাগিয়ে দিয়েছে, এখন এই মেয়ের রাগ কমানোর উপায় কি? চল তাড়াতাড়ি করে সাগরকে নিয়ে আসি সেখান থেকে। এই বলে তুবা এবং তার বাকি বান্ধবীরা যেই উঠতে যাবে, এমন সময় মারিয়া বলতে লাগলো, তোরা কেউ কোথাও যাবি না, ওই সাগরের বাচ্চাকে তো আমি দেখে নিব। তোরা বসে থাক, আমি আসতেছি। বলে মারিয়া চলে গেল রাসেলের কাছে। এদিকে রাসেল সবকিছু দেখছে। কোনো মতে রাসেল ওইখান থেকে কেটে পড়লো। যাক, ভালোই হয়েছে আমরা ওইখান থেকে এসেছি, নাহলে মারিয়া আমাদের অবস্থা খারাপ করে দিত। ঠিক বলেছো, আমরা চলে এসেছি, ভালোই হয়েছে। চলো, তোমাকে নামিয়ে দিয়ে আমি বাসায় যাব। বলে রাসেল রাইসাকে নিয়ে চলে গেল রাইসাদের বাসায়। রাইসাকে নামিয়ে দিয়ে চলে আসলো। এদিকে মারিয়া চলে গেল বাসায়। কলিং বেল টিপ দিতেই মরিয়ম এসে দরজা খুলে দিত। কলিং বেল দিতেই মরিয়ম এসে দরজা খুলে দিল। মারিয়াকে দেখে মরিয়ম বলতে লাগলো, কি ব্যাপার আবু, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি অনেক রেগে আছো। কলেজে কি কেউ কিছু বলছে? মরিয়ম, আমার সামনে থেকে চলে যা, না হলে কিন্তু মার খাবি। এমনিতেই আমার মাথা গরম আছে,
কখন কাকে কি বলি বসি ঠিক নেই। মরিয়ম, মারিয়ার সামনে থেকে চলে আয়। মারিয়া রেগে আছে, হয়তো কেউ কিছু বলেছে, না হয় কেউ তার কথা শোনে নাই। মারিয়া চলে গেল তার রুমে, বিছানায় বসে পড়ল। তার রাগে চোখ মুখ লাল হয়ে গেছে। সে কি করবে বুঝে উঠতে পারছে না। বিছানা থেকে উঠে বিছানার চাদর বালিশ সব ছেড়ে ফেলে দিল নিচে। এদিকে মারিয়ার আম্মু ফোন দিল তুবাকে। তুবা, মারিয়ার কি হয়েছে? সে এত রেগে আছে কেন? বাসায় এসে তার রুমের বিছানার চাদর বালিশ সব ছিঁড়ে ফেলেছে। আন্টি, কালকে একটা ছেলে তাকে প্রপোজ করেছিল। আজকে সেই ছেলেটা একটু বেয়াদবি করেছে মারিয়ার সাথে, এর জন্য সে এমন পাগল হয়ে গেছে। এখন কি করব আমরা বুঝতে পারছি না। আচ্ছা, ছেলেটার বাসা কোথায়? আমাকে ঠিকানা এনে দিতে পারবে? আমি ছেলেটার সাথে কথা বলে দেখতাম। যদি সে বাসায় আসে তাহলে মারিয়ার রাগটা একটু কমতো, না হলে তো সে পুরো বাড়ির সবকিছু ভাঙচুর করে ফেলবে। আচ্ছা আন্টি, আমরা দেখছি নাম্বার জোগাড় করতে পারি কিনা। এখন রাখলাম, পরে কথা হবে বলে তুবা ফোনটা কেটে দিল। এইদিকে মারিয়া তার রুমের সকল কিছু ভাঙচুর করতে লাগলো। তুবা ফোন দিল তার কলেজ স্যারকে। হ্যালো স্যার, আপনার কাছে কি ইন্টার ফার্স্ট ইয়ারের রাইসার নাম্বার আছে? বা সাগর নামের একটা ছেলে, দেখতে সহজ সরল, ওই ছেলেটার নাম্বার আছে? হ্যাঁ, দুজনেরই নম্বর আছে। কেন, লাগবে নাকি? দিলে একটু ভালো হয়। আসলে বুঝতেই পারছেন মারিয়া। আর বলতে হবে না, আমি বুঝে গিয়েছি কি হয়েছে দেখো। তোমার হোয়াটসঅ্যাপে দুজনের নম্বর পাঠিয়ে দিয়েছি। ধন্যবাদ স্যার। তুবা তার স্যারকে ধন্যবাদ জানিয়ে ফোন দিল সাগরের নাম্বারে। বেশ কয়েকবার রিং হতেই সাগর রিসিভ করলো ফোনটা। হ্যালো, কে বলতেছেন? হ্যালো সাগর, আমি তুবা বলছি, মারিয়ার বেস্ট ফ্রেন্ড। তুমি এখন কোথায় আছো? একটু আমার সাথে দেখা করতে পারবে? কেন, আপনার সাথে দেখা করে কি হবে? ওই মারিয়া আপু আবার আমাকে দৌড়ানি দিবে, এর জন্য দেখা করতে বলেছেন নাকি? সেটা না, তুমি আগে দেখা করো, এরপর আমি বলছি তোমাকে সবকিছু। কোথায় দেখা করতে হবে বলেন, আমি আসতেছি। আমাদের কলেজের সামনে বটতলা বাজার আছে, ওইখানে আসো, আমি আসছি। ঠিক আছে, আমি 10-15 মিনিটের মধ্যে আসতেছি। সাগর ফোনটা কেটে দিয়ে কালকে পার্কে যাওয়ার ওই স্টাইলে ড্রেস পরে চলে গেল বটতলা বাজারের সামনে। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর তুবা আসলো। সাগরকে দেখে বলতে লাগলো, সাগর, এখন আমাদের মারিয়াদের বাসায় যেতে হবে। মারিয়া পাগলামি শুরু করে দিয়েছে। আমি পারবো না, ওই মেয়ে দেখতে রাক্ষসের মতো, কাছে গেলে আবার কি জানি করে। এমনিতেই কলেজের জুতা দিয়ে দৌড়ানি দিয়েছে, সামনে পেলে কি জানি করে। প্লিজ আমার কথাটা রাখ, মারিয়া কিছুই করবে না, চলো আমার সাথে, আমি তো আছি। এই বলে সাগর তার বাইকে তুবাকে উঠিয়ে নিয়ে চলে গেল মারিয়াদের বাসায়। কলিং বেল দিতেই মারিয়ার আম্মু এসে দরজা খুলে দিল। আন্টি, ওই ছেলেটাকে নিয়ে এসেছি, এখন কি করতে হবে? বাবা, তুমি প্লিজ মারিয়ার রুমে যাও, না হলে মারিয়া পুরো বাড়ি ভাঙচুর শুরু করবে। আপনার উপর ভরসা করে আমি যাইতেছি আপনার সাথে, না হলে আমি যাইতাম না। আপনার মেয়ে যে রাক্ষসের রাক্ষস, আমাকে তো গিলে খেয়ে ফেলবে। আপু প্লিজ বাবা, আমি তোমার কাছে হাত জোর করতেছি, তুমি যাও, মারিয়া তোমার কিছুই করবে না। সাগর চলে আসলো মারিয়ার রুমের সামনে। এসে দেখে রুমের বাহিরে বালিশের তুলা এবং চাদর আরো অন্যান্য জিনিস ফেলে রাখা আছে। ঘরের ভিতর উকি দিতেই দেখতে পেল মারিয়া নিজের চুল ছিঁড়তেছে। সাগর মারিয়ার রুমে প্রবেশ করতে মারিয়া না দেখে বলতে লাগলো, মরিয়ম বা আম্মু, তোমরা প্লিজ আমার রুমে আইসো না, না হলে কিন্তু অনেক খারাপ হয়ে যাবে। আমি আপনার মা বা আপনার বোন না, আমি আপনার বয়ফ্রেন্ড। একটু সামনের দিকে তাকিয়ে দেখেন। সাগরের কথা শুনে মারিয়া সামনের দিকে তাকাতেই দেখতে পেল সাগর দাঁড়িয়ে আছে। এটা দেখে মারিয়া দৌড়ে গিয়ে দরজাটা বন্ধ করে দিয়ে এক হাতে সাগরের চুল টেনে ধরল আর অন্য হাতে সাগরের গালে খামচি দিতে লাগলো। মারিয়ার নখগুলো বড় বড় থাকে, সাগরের গাল চিরে রক্ত বের হতে লাগলো। এদিকে মাথার চুল তো ছিঁড়তেছে। বেশ কিছুক্ষণ এভাবে মারিয়া সাগরকে মারার পর ছেড়ে দিল। এদিকে সাগর ওইখানে আর না দাঁড়িয়ে থেকে নিচে চলে আসলো। সাগরের গাল বেয়ে এখনো রক্ত পড়ছে। এটা দেখে তুবা বলতে লাগলো,
ভাই সরি, ভাই সরি, দেখেছো তো তোমার কি অবস্থা করেছে। তুমি যদি না আসতে তাহলে পুরো বাড়ির সকল কিছু ভাঙচুর করে ফেলতো। এখন আপনারা খুশি হয়েছেন তো এখন আমি গেলাম। এই বলে সাগর চলে গেল বাইরে। বাইকে উঠে বাইকটা স্টার্ট দিতেই বাসার দিকে যেতে লাগলো। এইদিকে মারিয়া বসে আছে খাটের উপর। তুবা মারিয়ার রুমে ঢুকতে ঢুকতেই বলতে লাগলো, খুশি হয়েছিস তো ছেলেটাকে মেরে? ছেলেটা এমনিতেই সহজ সরল, এখন ভালো হয়েছে তুই তাকে মেরেছিস। আমি গেলাম। মানে আমি কাকে মেরেছি? সাগরকে। তাহলে আর কাকে মারবি সাগর ছাড়া? এখানে কে এসেছিল যে তুই তাকে মারবি? এই বলে তুবা চলে গেল তার বাসায়। এদিকে সাগর তার বাসায় কলিং বেল দিতেই সাগরের আম্মু এসে দরজা খুলে দিল। সাগরের এমন অবস্থা দেখে বলতে লাগলো, সাগর, তোর এই অবস্থা কে করেছে? তাড়াতাড়ি ভিতরে আয়, সাথে তাড়াতাড়ি ফার্স্ট এড বক্সটা নিয়ে আয় তো। সাগর সোফায় বসে আছে, কোনো কিছু বলতেছে না। সাথে বক্সটা নিয়ে আসলো। সাগরের আম্মু গাল থেকে রক্তগুলো পরিষ্কার করে মলম লাগিয়ে দিল। বেশ কিছু জায়গায় ক্ষত হয়ে গেছে। ভাইয়া, তোমার এই অবস্থা কে করেছে? দেখি তো, মনে হচ্ছে এইগুলো নখের দাগ। আরে এগুলো নখের দাগ না, রাস্তায় পড়ে গিয়েছিলাম, ওইখান থেকে ব্যথা পেয়েছি। আচ্ছা আম্মু, আমি রুমে গেলাম। এই বলে সাগর চলে গেল রুমে। বিছানায় শুয়ে পড়ল। গালে প্রচন্ড ব্যথা করতেছে আর মাথাটাও। এদিকে মারিয়ার আম্মু মারিয়ার রুমের সামনে এসে বলতে লাগলো, মারিয়া, তোর এই রাগের জন্য তোকে অনেক পস্তাতে হবে, দেখে নিস, এই বলে দিলাম। আম্মু আমি সরি, আমি আর কোনোদিন এমন করব না। তুই এরকম ভাবে 1000বার বলেছিস, কিন্তু কখনোই শুধরাস নাই, আর শুধরাবিও না। এ বলে মারিয়ার আম্মু চলে গেল। এদিকে মারিয়া বিছানায় বসে বসে ভাবতে লাগলো, আমি এটা কি করলাম সাগরের সাথে? সে সহজ সরল, তাই বলে আমি তার সাথে এমন করব? আল্লাহ ভালো জানে রাগের বশে কি করেছি। দেখতে রাত হয়ে আসলো। সাগর খাবার টেবিলে মাথা নিচু করে খাবার খাচ্ছে। এমন সময় সাগরের আব্বু বলতে লাগলো, কিরে সাগর, মাথা নিচু করে অন্ধকার দিয়ে ভাত খাচ্ছিস কেন? মাথা তুলে খাবার খা। সাগর মাথা তুলতেই সাগরের আব্বু সাগরের মুখের দিকে তাকিয়ে হতভম্ব হয়ে গেল। কিরে, তোর মুখের এই অবস্থা কে করেছে? পুরো মুখ ফুলে গেছে। রাস্তায় পড়ে গিয়েছিলাম তাই এমন হয়েছে। ভালো, রাস্তায় পড়ে গেলে তো এমন অবস্থা হওয়ার কথা না। দাঁড়া, আমি ডক্টরকে ফোন দিতেছি, ডক্টর এসে দেখে যাক, না হলে রাতে যদি আবার তোর মুখ ফুলে ওঠে আবার তখন আরো বেশি সমস্যা হবে। সাগরের আব্বু খাবার খেয়ে ফোন দিল ডাক্তারকে। বেশ কিছুক্ষণ পর ডাক্তার আসলো। সাগরকে দেখে বলতে লাগলো, তা বাবা, তোমার মুখের এই অবস্থা কে করেছে? এতগুলো নখের আঁচড়, এগুলো তো মানুষ করে না। যখন একটা মানুষ ঠিক না থাকে তখন এগুলো করে। সাগর কোনো কথা বলছে না। এটা দেখে ডাক্তার আর কিছু জিজ্ঞাসা করলো না, যা দরকার সব দিয়ে চলে গেল। রাতে ওষুধ খেয়ে ঘুমিয়ে গেল। এইদিকে মারিয়া বিছানায় শুয়ে শুয়ে ভাবতেছে সাগরের কথা। সাগরের কি করেছি আল্লাহ ভালো জানে। এখন তো রাত 3টা বেজে গেছে, এখন কিভাবে কি করব? তুবাকে ফোন দেই একটা, এত রাতে ফোন তুলবে কিনা সন্দেহ আছে। যেই ভাবা সেই কাজ। মারিয়া ফোন দিল তুবাকে। প্রায় 10 বার ফোন দেওয়ার পর তুবা ঘুমু ঘুমু চোখে ফোনটা রিসিভ করে বলতে লাগলো, কি রে, কি হয়েছে? এত রাতে ফোন দিয়েছিস কেন? তুবা, সাগরের নাম্বার আছে তোর কাছে? এত রাতে তুই সাগরের নাম্বার চাইতে আমাকে ফোন দিয়েছিস? উফ, শুধু শুধু কাঁচা ঘুমটা ভাঙালি। যা, তোকে নাম্বার দিব না। প্লিজ তুবা, তুই না আমার ভালো বান্ধবী, প্লিজ নাম্বারটা দে। তুই কালকে যা খেতে চাইবে আমি তাই খাওয়াবো, তবুও নাম্বারটা দে প্লিজ। তোকে বিশ্বাস নেই, তুই আমার বিকাশে টাকা পাঠা, কালকে খাওয়াতে হবে না, আমি নিজেই কিনে খেতে পারবো। আমার কাছে এখন টাকা নেই, প্লিজ তুই নাম্বারটা দে। না, দিব না। ছেলেটার কি হাল হয়েছে আল্লাহ ভালো জানে। এত রাতে আমাকে তো ঘুম থেকে উঠিয়েছিস। আমি চাই না অসুস্থ ছেলেটাকে ঘুম থেকে ওঠাতে, তুই ঘুমা। এই বলে তুবা ফোনটা রেখে দিল। বেশ কিছুক্ষণ পর মারিয়া আবার ফোন দিল তুবার নাম্বারে। বান্ধবী প্লিজ আমাকে ঘুমাতে দে, এভাবে ফোন দিয়ে বিরক্ত করিস না। টাকাটা দিয়ে দে, নাম্বারটা দিয়ে দে, তাহলে আর ফোন দিয়ে বিরক্ত করব না, না হলে তোকে এইভাবেই বিরক্ত করব।
তুবা আর থাকতে না পেরে নাম্বারটা দিয়ে দিল। ভোর 6টা। সাগরের ফোন বেজে চলেছে, কিন্তু সাগর ফোন রিসিভ করতেছে না। এদিকে পাশের রুম থেকে সাথী এসে ফোনটা রিসিভ করতেই ও পাশ থেকে মারিয়া বলতে লাগলো, হ্যালো সাগর, তুমি এখন কেমন আছো? আমি সাগর না, আমি সাথী। আপনি ভুল নম্বরে কল দিয়েছেন। এই বলে সাথী ফোনটা কেটে দিল, নাম্বারটা ব্লক লিস্টে রেখে দিল। সাথী বুঝতে পেরে গেছে এটা কে, তার ভাইকে এমন অবস্থা, এটা কে আর তার ভাইকে এমন অবস্থা করেছে। ফোনটা রেখে চলে গেল তার রুমে। এদিকে মারিয়া ফোন দিল তুবাকে। বারবার রিং হতেই তুবা ফোনটা রিসিভ করলো। কি রে, নাম্বার তো দিলাম, আবার বিরক্ত করছিস কেন? হ্যাঁ, সেই রাত 3টা থেকে বিরক্ত করছিস। এই কুত্তি, তুই আমাকে ভুল নাম্বার দিয়েছিস কেন? আমি ফোন দিয়েছিলাম, একটা মেয়ে ফোন রিসিভ করেছে আর বলেছে এটা সাগরের নাম্বার না, রং নাম্বার। হয়তো অন্য কেউ ফোন রিসিভ করেছে, তাই তোকে এটা বলেছে। এখন 6টা বাজে, প্লিজ আর কিছুক্ষণ আমাকে ঘুমাতে দে, এরপর কলেজে এসে সব কথা বলা যাবে। রাখলাম এখন। এই বলে তোবা ফোনটা কেটে দিল। বেশ কিছুক্ষণ ঘুমানোর পর তোবা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে চলে গেল কলেজে। কলেজ যেতে দেখতে পেল মারিয়া বসে আছে, চোখের নিচে কালো দাগ পড়ে গেছে একদিনই। মারিয়ার এমন অবস্থা দেখে তোবা বলতে লাগলো, কি রে মারিয়া, তোর এই অবস্থা হয়েছে কেন? এটা পরে জানতে পারবি, আগে তুই ফোন দে সাগরকে, আমি সাগরের সাথে কথা বলতে চাই। ঠিক আছে, দিচ্ছি। এ বলে তুবা ফোনটা বের করে ফোন দিল সাগরকে। এদিকে সাগর খাবার টেবিলে বসে আছে, ফোনটা বেজে উঠতে পাশ থেকে সাথী ফোনটা নিয়ে রিসিভ করে বলতে লাগলো, এই আপনাদের কি লজ্জা শরম নেই? একবার বলেছি না এখানে সাগর নেই, তাহলে বারবার ফোন দিয়ে বিরক্ত করতেছেন কেন? এটা তো সাগরের নাম্বার, আমি কালকেও কথা বলেছি। আপনি কে আর সাগরের কে হন? আমি সাগরের বউ হই, তাতে আপনার কি? ফোন রাখেন বেয়াদব মেয়ে, আর কোনোদিন ফোন দিবেন না। এ বলে ফোনটা কেটে দিল সাথী। এদিকে সাগরের আব্বু সাগর হা হয়ে সাগর হয়ে তাকিয়ে আছে সাথীর দিকে। তা দেখে সাথী বলতে লাগলো, কি হয়েছে? তোমরা এইভাবে আমার দিকে তাকিয়ে আসো কেন? ভাইয়ার এই অবস্থা করেছে এই মেয়েগুলো। রাত 3টা থেকে ফোন দেওয়া শুরু করেছে, ফোন বাজার শব্দে আমি ঘুমাতেই পারি নাই। তাই বলে তুই এসব বলবি? ভালো হয়েছে আম্মু এসব বলেছে, সাথী তোকে অনেক ধন্যবাদ এসব বলার জন্য। সাগর খাওয়া দাওয়া করে চলে গেল তার রুমে। এদিকে মারিয়া এবং তার বান্ধবীরা বসে আছে। মারিয়া বলতে লাগলো, সব কি বলেছিলাম তোকে, এটাই সাগরের নাম্বার না? তুই তো বিশ্বাস করলি না। আমি তো বলেছি এটা সাগরের নাম্বার। আচ্ছা একটু ওয়েট কর, দেখি রাসেল আর রাইসা আসে কিনা। যদি ওরা আসে তাহলে সাগরের নাম্বারটা নিব, এরপর ফোন দিব। ঠিক আছে। অপেক্ষা করতে লাগলো রাসেল আর রাইসার জন্য। প্রায় 20 মিনিট পর রাসেল আর রাইসা আসলো। মারিয়া রাসেলকে ডাক দিতেই বলতে লাগলো, রাসেল এদিকে একটু আসো তো, তোমার সাথে কথা আছে। কি রাসেল, তুমি যাবে না ওই মেয়ের কাছে? ওই মেয়ে খুব ডেঞ্জারাস, কখন তোমাকে আক্রমণ করবে কে জানে। রাসেল আর রাইসা চলে গেল মারিয়ার সামনে। বেশ কয়েক হাত দূরে থেকে রাসেল বলতে লাগলো, জি আপু বলেন, কি হয়েছে? ব্যাপার, তোমরা দূরে দাঁড়িয়ে আছো কেন? কাছে আসো। না আপু, আপনার বেলা কাল নাগিনীর সাপে থেকে দূরে থাকাই ভালো। আপনি যে ভয়ঙ্কর, কালকে তো দেখলাম। রাইসার কথা শুনে মারিয়া রেগে গেল, কিন্তু কিছুই করলো না, কারণ এখন সে চিন্তায় আছে সাগরকে নিয়ে। আচ্ছা সাগরের ফোন নাম্বারটা দাও তো, সাগরের সাথে কথা বলবো। এই 01827... এটা হচ্ছে সাগরের নাম্বার, ফোন দেন কেন? কি রে মারিয়া, তোকে বলেছিলাম না এটা সাগরের নাম্বার? দেখছিস তো আমি কথা বলেছি কালকে। কি হয়েছে? আপনারা সাগরকে খুঁজতেছেন কেন? আর সাগর কোথায়? আজকে তো তার আগে চলে আসার কথা। সেটা পরে জানতে পারবে, এখন তোমরা ক্লাসে যাও। রাসেল আর রাইসা চলে গেল ক্লাসে। এদিকে মারিয়া ফোন দিল সাগরকে। বেশ কয়েকবার রিং হতেই ওপাশ থেকে ফোনটা রিসিভ করলো আবার সাথী। কি ব্যাপার, আপনারা আবার ফোন দিয়েছেন কেন? আপনাদের নামে কিন্তু আমি পরে থানায় মামলা করতে বাধ্য হব। তুই কে রে? আমার বয়ফ্রেন্ডকে কেড়ে নিতে চাইতেছিস? আমি এখন যদি আসি তাহলে কিন্তু তোর অবস্থা খুব খারাপ করে ফেলবো, বলে দিলাম।
আমার অবস্থা খারাপ করার আগে সাগরকে আপনি পাবেন না। সাগর এখন হাসপাতালে ভর্তি আছে। মানে সাগর হসপিটালে ভর্তি আছে মানে? কোন হসপিটালে? স্কয়ার মেডিকেল হাসপাতালে ভর্তি আছে, 310 নম্বর রুমে, গিয়ে দেখেন। মারিয়া ফোনটা কেটে দিয়ে তুবাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তুবা, সাগর হসপিটালে ভর্তি আছে, চল তাড়াতাড়ি গিয়ে দেখে আসি কি অবস্থা। আমি এমন কি করলাম যে তাকে হসপিটালে ভর্তি হতে হলো? তুবা, মারিয়া এবং তাদের আরো কয়েকজন বান্ধবী মিলে স্কয়ার হাসপাতালে চলে গেল, কিন্তু পেল না ওইখানে। আবার ফোন দিল, আবারও ফোন রিসিভ করলো সাথী, আর বলতে লাগলো, ওনাকে একটা হাসপাতালে ভর্তি করা হয়েছে, ওনার অবস্থা খুবই খারাপ, মনে হয় না আর বাঁচবে। আরে এসব কি বলতেছেন এসব কি বলতেছেন আপনি? কোন হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে? আমাকে সঠিক ঠিকানা বলেন, আমি আসতেছি। সরি, আমি এটা বলতে পারছি না কোন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই বলে সাথী ফোনটা কেটে দিল। সাগরের দিকে তাকাতেই দেখতে পেল সাগর মিটিমিটি করে হাসতেছে। বাহ সাথী, তুই তো বেশ ভালো খেলা জমালি। চল আরেকটা গেম খেলি। রাসেলকে ফোন দে, ফোন দিয়ে বলবি আমার অবস্থা খুব খারাপ, হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হাসপাতালের নাম বলবি না, আর তোর পরিচয় দিবি না। যদি জিজ্ঞেস করে তাহলে বলবি হাসপাতালের বেডের উপর পেয়েছি। না ভাইয়া, রাসেল ভাইয়া তো কোনো কিছু করে নাই, ওনাকে কেন ঘুরাবো? তোমাকে যে অবস্থা করেছে তাকে একটু ঘুরিয়ে নেই, দেখি সে কতক্ষণ ঘুরতে পারে। সাগরের সাথে কথা বলতেছে, এদিকে তুবা, মারিয়া এবং তার সকল বান্ধবী মিলে বিভিন্ন হাসপাতালে খোঁজ নিতেছে, কিন্তু পাচ্ছে না। মারিয়া, ঢাকা শহরে তো সব হাসপাতাল খুঁজে ফেললাম, এই নামে কোনো পেশেন্টই নেই, আর থাকলেও সাগর না, অন্য কোনো লোক। তাহলে মেয়েটা কি আমাদেরকে মিথ্যা কথা বলেছে? আবার ফোন দে তো, দেখ রিসিভ করে কিনা। সাগর তার কম্পিউটারের সামনে বসে আছে, হঠাৎ ফোন পেয়ে সাগর ডাকতে লাগলো সাথীকে। এই বলে, এই সাথী তাড়াতাড়ি এদিকে আয়, ফোন দিয়েছে আবার। আমি বলার পর তুই ফোনটা রিসিভ করবি। দাঁড়া, অ্যাম্বুলেন্সের সাউন্ড বের করে নেই। সাগর কম্পিউটারে অ্যাম্বুলেন্সের সাউন্ড বের করে নিল। সাথী ফোনটা রিসিভ করতেই বলতে লাগলো, এই ওনাকে বড় হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে, কোন হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে এটা বলতে পারতেছি না, আপনারা প্লিজ ফোন দিবেন না। বলে সাথী ফোনটা কেটে দিল। এদিকে তুবা এবং মারিয়ার শরীর কাঁপাকাঁপি করতেছে, তাদের গলা শুকিয়ে গেছে, কি বলবে বুঝে উঠতে পারছে না। এই বলে, তুবা, এটা আমি কি করলাম? আমার রাগের জন্য একটা ছেলেকে এখন এইভাবে হসপিটালে দৌড়াদৌড়ি করতে হচ্ছে। এখন কোন হসপিটালের কাছে বুঝবো কি করে? এখন কোনো কিছু করার নেই, চল বাসায় যাই, বাসায় গিয়ে বসে থাকি, যদি কোনো খবর আসে তাহলে ওই নাম্বার থেকে ফোন দিবে, আমি না হয় মেসেজ দিয়ে বলে রাখি। ঠিক আছে, তুই মেসেজ দিয়ে বলে রাখ। মারিয়া মেসেজ দিয়ে রাখলো। এদিকে রাসেল আর রাইসা চলে আসলো সাগরদের পাশে। কলিং বেল দিতেই সাথী এসে দরজা খুলে দিল। সাথীকে দেখে রাসেল বলতে লাগলো, কি ব্যাপার সাথী, আজকে সাগর কলেজে যায় নাই কেন? কলেজে যাবে কি করে? ভাইয়ার অবস্থা তো খুব খারাপ, রুমে গিয়ে দেখো ভাইয়ার কি হয়েছে, আমি ভাইয়ার জন্য শরবত নিয়ে আসতেছি। সাথীকে দেখে রাসেল বলতে লাগলো। রাসেল আর রাইসা চলে গেল। উপরে গিয়ে দেখে সাগর উল্টো দিকে ঘুরে শুয়ে আছে। সাগরকে ডাক দিতেই সাগর রাসেলের দিকে ফিরতেই রাসেল ভয় পেয়ে গেল আর বলতে লাগলো, কিরে, তোর এই অবস্থা কি করে হলো? মুখের অবস্থা কি হয়েছে? বিভিন্ন জায়গায় নখের আঁচড়ের দাগ। আর বলিস না, এসব করেছে ওই মারিয়া। মানে কি বলতেছিস? কালকে কলেজে তো এসব কিছুই হয় নাই, তাহলে কখন হয়েছে এসব? সাগর রাসেল আর রাইসাকে সবকিছু খুলে বলো কি হয়েছে কালকে। সবকিছু শোনার পর রাসেল বলতে লাগলো, রাসেল, এর জন্যই তো তোর নাম্বার চাইছিল, ভালো হয়েছে আমি ওই নাম্বারটা দিয়েছি। এখন শোন, তোদের কাছে যদি আমার কথা জিজ্ঞেস করে তাহলে বলবি আমি হাসপাতালে ভর্তি আছি, তাদেরকে এভাবে বলে বলে ঘোরাচ্ছি, দেখি কতক্ষণ ঘোরাঘুরি করতে পারে। ভালো কাজ করেছিস, এরকম মেয়েদের এরকম ভাবে ঘোরানোর দরকার। আর রাইসা সন্ধ্যা পর্যন্ত থেকে চলে গেল তাদের বাসায়। দেখতে দেখতে এক সপ্তাহ কেটে গেল। এই এক সপ্তাহ সাগরে কোনো খবর পায়নি মারিয়া। কলেজের মাঠে বসে আছে শিমুল গাছের নিচে মারিয়া।
তুবা এসে মারিয়ার পাশে বসে বলতে লাগলো, মারিয়া এসব কি করছিস তুই? নিজের চেহারা বরবাদ করে দিচ্ছিস কেন? সাগরকে নিয়ে চিন্তা করা বাদ দে। যে চলে গেছে সে আর ফিরে আসবে না। আমার জন্য এসব হয়েছে, আমি কিভাবে ভুলে যাব তুবা? বলতো আমাকে একবার। আগে তো নিজের রাগ কন্ট্রোল কর। যদি এটা করতে পারিস তাহলে আর কোনো দিন এমন হবে না। তুবা চল একটা কাজ করি, স্যারের কাছ থেকে সাগরদের বাসার ঠিকানা নিয়ে সাগরদের বাসায় যাই। যদি ওখানে তার দেখা পাই তাহলে মাফ চেয়ে নিব। আচ্ছা ঠিক আছে, তুই যখন বলছিস তাহলে চল যাওয়া যাক। এ বলে মারিয়া আর তুবা চলে গেল স্যারের কাছে। স্যারের কাছ থেকে সাগরদের বাসার ঠিকানা নিয়ে যেতে লাগলো। প্রায় 10 মিনিট পর চলে আসলো সাগরদের বাসায়। কলিং বেল দিতেই সাগরের আম্মু এসে দরজা খুলে দিল। মারিয়া সাগরের আম্মুকে সালাম দিয়ে বলতে লাগলো, আসসালামু আলাইকুম আন্টি, সাগর বাসায় আছে? সাগর আছে, কিন্তু তোমরা কে? তোমাদের তো ঠিক চিনলাম না। আমরা সাগরের ফ্রেন্ড। ও আচ্ছা, ভিতরে আসো। সাগর তার রুমে আছে, তোমরা উপরে যাও, আমি তোমাদের জন্য চা বা কফি নিয়ে আসতেছি। মারিয়া আর তুবা চলে আসলো সাগরের রুমে। এসে দেখে সাথী আর সাগর বসে বসে মোবাইলে লুডো খেলতেছে। সাগর মারিয়ার দিকে তাকাতেই ভয় পেয়ে গেল। মারিয়ার চোখের নিচে কালি দাগ পড়ে গেছে। সাগর ভয় পেয়ে বলতে লাগলো, আপু আপনি এখানে কি করেন? আরে আমি এখানে কি করি এটা না হয় পরে বলতেছি, আগে বল আমার সাথে এমন করলি কেন এই 7 দিন? আমি তো আমার ভুলের জন্য মাফ চাইতেই ফোন দিয়েছিলাম, তোরা এমন করলি। এমন করব না তো কি করব? আপনি আমার ভাইয়ার কি অবস্থা করেছেন একবার দেখেছেন ভাইয়ার মুখটা? তুমি একটু বাহিরে যাও, সাগরের সাথে আমার কথা আছে। তুবা তুই এই মেয়েটাকে নিয়ে একটু বাহিরে যা, আমি সাগরের সাথে পার্সোনাল ভাবে কথা বলতে চাই। কিছু আমি যাব না। আপনি যদি আবার আমার ভাইয়ার উপর আক্রমণ করেন তখন কি হবে? একবার তো কোনো রকমে বেঁচে গেছে আমার ভাইয়া, এবার আর বাঁচবে না যদি আক্রমণ করেন। তুই করবো না, তুমি বাহিরে যাও। আবার সাথীকে নিয়ে চলে গেল সাথীর রুমে। এদিকে মারিয়া দরজাটা লাগিয়ে আসলো সাগরের কাছে। হঠাৎ কান্না করে সাগরের পা জড়িয়ে ধরে। এটা দেখে সাগর হতভম্ব হয়ে গেল। আরে আপনি কি করতেছেন এসব? আমার পা ছাড়েন বলতেছি। আগে বলো তো আমাকে মাফ করেছো, এরপর আমি তোমার পা ছাড়বো। যদি মাফ না করো তাহলে আমি তোমার পা ছাড়বো না। ঠিক আছে, আমি আপনাকে মাফ করে দিয়েছি, এবার তো ছাড়েন। মারিয়া সাগরের পা ছেড়ে দিয়ে সাগরের ঠোঁটজোড়া তার দখল করে নিল। বেশ কিছুক্ষণ এভাবে থাকার পর মারিয়া সাগরকে ছেড়ে দিয়ে বলতে লাগলো, ইস তোমার মুখের কি অবস্থা করেছি আমি। ওই দিন যদি আমার কথা শুনতে তাহলে এমন হতো না। আন্টি আপনার কাছে ওই দিন তো কথা শুনতে চাইছিলাম, তুমি নিজেই আমার সাথে এমন করলে। যাই হোক, এখন দরজা খুলে দিয়ে আসো, আম্মু আসলে সমস্যা হবে। তা না। মারিয়া দরজা খুলে দিয়ে চলে আসলো সাগরের কাছে। চেয়ারে বসে কথা বলতে লাগলো সাগরের সাথে। এমন সময় সাগরের আম্মু আসলো, সবাইকে কফি দিয়ে দিল। মারিয়া সাগরের আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আন্টি আপনার কাছে মাফ চাই। আসলে আমি আমার রাগটা কন্ট্রোল করতে পারি না, এর জন্যই আপনার ছেলের মুখের এমন অবস্থা করেছি। কি মা, তোমার মতন আমিও ছিলাম। জানি না তুমি কতটা রাগী ছিলে। আমার রাগ সাগরের আব্বু ভালো মতন জানে। এখনো রেগে গেলে মাঝে মধ্যে এমন কাজ করে বসি, তখন সাগরের আব্বু আমার পা ছুঁয়ে মাপ চায়। মারিয়া আর তোবা সন্ধ্যা পর্যন্ত সাগরদের বাসায় থেকে চলে গেল। রাতে খাওয়া দাওয়া করতেছে সাগর। এমন সময় তার আম্মু বলতে লাগলো, সাগর মেয়েটা কিন্তু দেখতে সুন্দর আর ব্যবহারও ভালো, কিন্তু ও আমার মতন রাগী। না হয় বুঝলাম, কিন্তু তুমি আমাকে এসব বলতেছো কেন? কারণ তোকে বলতাছি, মেয়েটার সাথে তোর বিয়ে দিব ভাবতাছি। দরকার নেই আম্মু, ওই মেয়ে চাইতে আমার বান্ধবী কম সুন্দর না। কি বল ভাইয়া, আমার বান্ধবীকে বিয়ে করবে না? অবশ্যই বিয়ে করব তোর বান্ধবীকে। আর আম্মু, ওই মেয়ে দেখতে ভয়ঙ্কর, রাতে আবার কি করে বসে কে জানে। ভাইয়া একদম ঠিক বলেছে আম্মু, ওই মেয়ে অনেক ভয়ঙ্কর। ওই মেয়ের সাথে ভাইয়ার বিয়ে দেওয়া যাবে না। আমি যখন একবার ঠিক করে নিয়েছি তাহলে ওই মেয়ের সাথেই বিয়ে দিব, অন্য কোনো মেয়ের সাথে বিয়ে দেওয়া যাবে না।
সাথী, সাগর, তোরা কিছু বলিস না? পরে কিন্তু আবার দুইজন মিলে আমাদের তিনজনকে ধরে মারধর করবে, তখন কিন্তু আমরা কাউকে কিছু বলতে পারবো না। সাগরের আব্বুর কথায় দুজন চুপ হয়ে গেল। খাওয়া দাওয়া করে সাগর চলে গেল তার রুমে। বিছানায় শুয়ে আছে, এমন সময় সাগরের ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে মারিয়া ফোন দিয়েছে। কলটা রিসিভ করতে মারিয়া বলতে লাগলো, সাগর। হ্যাঁ, এই তো মাত্র খাওয়া দাওয়া করে আসলাম। তুমি কি করো? খাওয়া দাওয়া করেছো? খাওয়া দাওয়া করলাম। কালকে কলেজে যাবে নাকি? না, কালকে কলেজে যাব না। আরও কিছুদিন সময় লাগবে সুস্থ হতে। যেভাবে মেরেছো আমাকে, অন্য কাউকে মারলে হয়তো এতক্ষণে পুরুষ নির্যাতনের মামলায় দিয়ে দিত তোমাকে। তাই নাকি? তাই। সাগর মারিয়ার সাথে কথা বলতে লাগলো। বেশ কিছুক্ষণ কথা বলার পর সাগর ফোনটা কেটে দিয়ে ঘুমিয়ে গেল। পরের দিন সকালে সাগরের ঘুমটা ভাঙতে দেখতে পেল অনেকগুলো মেসেজ দিয়েছে মারিয়া। মেসেজগুলো পড়ে সাগর ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে চলে গেল পার্কে। গিয়ে দেখে ছোট ছোট বাচ্চারা খেলা করতেছে। সাগর তাদের সাথে খেলা করতে লাগলো। বেশ কিছুক্ষণ খেলাধুলা করার পর মারিয়া আসলো। কি ব্যাপার, তুমি কখন আসলে এখানে? আমি তো এসেছি প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। তুমি আসতে এত দেরি করলে কেন? একটা ইম্পর্টেন্ট ক্লাস ছিল, তাই আর কি ওই ক্লাসটা করে আসলাম। ও আচ্ছা, বসো তাহলে এখানে। সাগর আর মারিয়া পাশাপাশি বসে পড়ল। বেশ কিছুক্ষণ গল্প করার পর বাচ্চা ছেলে মেয়েদের সাথে কিছুক্ষণ খেলাধুলা করে চলে গেল দুজন দুজনের বাসায়। খাওয়া দাওয়া করে দুপুরে রুমে বসে আছে, এমন সময় সাগরের আব্বু আসলো সাগরের রুমে আর বলতে লাগলো, সাগর, তোর কি সময় হবে কিছুটা? কেন আব্বু, কোনো প্রয়োজন নাকি? অফিসে কিছুক্ষণ বসার জন্য বলছিলাম আর কি। আমার শরীরটা একটু খারাপ লাগতেছে, তাই আর কি। তোমাকে এই শরীর নিয়ে অফিসে যেতে হবে না, আর আমি আস্তে আস্তে বুঝে নেব ম্যানেজার আঙ্কেলের কাছ থেকে। আচ্ছা, এই নে, এই চাবিটা রাখ। এটা হচ্ছে আমার কেবিনের চাবি। এটা কাউকে দিবি না, নিজের কাছে রাখবি সব সময়। আমার কেবিনের সব কিছু আছে, টাকা পয়সা এবং অন্যান্য জিনিসের জন্য এই চাবিটা নিজের কাছে রাখবি। আচ্ছা আব্বু, তুমি চিন্তা করো না, এই চাবিটা আমি সব সময় নিজের কাছে রাখবো। সাগর তার আব্বুর সাথে কিছুক্ষণ কথা বলে চলে গেল অফিসে। রাত 9টা। অফিস থেকে চলে আসলো বাসায়। খাওয়া দাওয়া করে বসে আছে, এমন সময় সাগরের আব্বু বলতে লাগলো, কিরে, প্রথম দিন অফিসে গিয়েছিস, কেমন লাগছে? এই তো আব্বু, খুবই ভালো লাগছে। সবার সাথে পরিচয় হলাম, সবাই ভালো ব্যবহার করেছে আমার সাথে। কাল থেকে ভাবতেছি প্রতিদিন অফিসে যাব আর সপ্তাহে কয়েকদিন কলেজ করব। হ্যাঁ, এটাই কর, কারণ এখন তো কলেজে তেমন পড়ালেখা নেই। যখন পরীক্ষা হবে তখন না হয় কিছুদিন অফিসে না গিয়ে পড়ালেখায় মনোযোগ দিলি, তখন না হয় আমি কিছুদিন অফিস দেখাশোনা করব। ঠিক আছে আব্বু, তখন না হয় তুমি অফিস দেখাশোনা করো। এখন ঘুমাতে যাও, অনেক রাত হয়েছে। সাগরের আব্বু চলে গেল তাদের রুমে। এইদিকে সাগর ফোন দিল মারিয়াকে। বেশ কিছুক্ষণ পর মারিয়া ফোনটা রিসিভ করলো। কলটা রিসিভ করে মারিয়া বলতে লাগলো, সাগর, তুমি নাকি অফিসে জয়েন করেছো? পড়ালেখা আর করবে না নাকি? হ্যাঁ, পড়ালেখা করব, মাঝে মধ্যে কলেজে যাব। এখন তো তেমন বেশি চাপ নেই, কলেজে যেতে পারবো যখন প্রয়োজন হবে। ঠিক আছে, কালকে বিকেলে একটু দেখা করতে পারবে? ঠিক আচ্ছা, তুমি চলে আসো পার্কে, আমি বিকাল 5টায় পার্কে চলে যাব। আছে, বিকেল 5টায় না হয় পার্কে থাকবো। সাগর আরো কিছুক্ষণ কথা বলল মারিয়ার সাথে। কথা বলা শেষ করে ঘুমিয়ে গেল। পরের দিন সকালে ঘুম ভাঙলো সাথীর ডাকে। ভাইয়া, ঘুম থেকে ওঠো, সকাল হয়েছে তো। তুই যা, আমি উঠতেছি। হ্যাঁ। সাথী চলে গেল তার রুমে। এদিকে সাগর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে অফিসের জন্য রেডি হয়ে চলে আসলো নিচে। খাওয়া দাওয়া করে অফিসে চলে গেল। কেবিনে বসে আছে, এমন সময় রাসেল ফোন করলো। সাগর কলটা রিসিভ করতেই ও পাশ থেকে রাসেল বলতে লাগলো, কিরে সাগর, তুই নাকি অফিসে জয়েন করেছিস? হ্যাঁ, জয়েন করেছি। তোকে কে বলেছে? হ্যাঁ, মারিয়া আপুকে জিজ্ঞেস করছিলাম, উনিই বলেছি। তুই যখন অফিসে জয়েন করছিস, আমিও না হয় অফিসে জয়েন করে ফেলি, কি বলিস? হ্যাঁ, তুইও জয়েন করে ফেল, আরো বেশি ভালো হবে। 2 বন্ধু একসাথে না হয় কাজ করব। সাগরের পিএকে মারিয়া
সাগরে পিয়ে মারিয়াকে ভিতরে নিয়ে আসলো। সাগরে কেবিনে প্রবেশ করতে সাগর বলতে লাগলো, কি ব্যাপার, তুমি এখানে আসলে কেন? তোমাকে তো বলেছিলাম বিকাল 5টায় পার্কে থাকার জন্য। কেন? একা একা কলেজে ভালো লাগতেছিল না, তাই চলে এসেছি। তুবা এবং তার বাকি বান্ধবীরা কোথায়? তুবাকে দেখতে এসেছে, হয়তো বিয়ে হয়ে যাবে কয়েকদিনের মধ্যে। ও আচ্ছা, তা তোমার বিয়ে কবে হবে? দাওয়াত দিবে তো আমাকে নাকি? এখন কিন্তু মাইর খাবি তুই। ঠিক আছে ঠিক আছে, মারতে হবে না। চলো, দুপুর হয়ে এসেছে, আমরা না হয় একটা রেস্টুরেন্ট থেকে খাবার খেয়ে আসি। হ্যাঁ চলো যাওয়া যাক। আমাদের সাগর আর মারিয়া চলে গেল একটা রেস্টুরেন্টে। খাওয়া দাওয়া করে আবার চলে আসলো অফিসে। বিকেলে 5টা অবধি কাজ করে মারিয়া আর সাগর চলে গেল বাসায়। কলিং বেল দিতে সাগরের আম্মু এসে দরজা খুলে দিল। মারিয়াকে দেখে বলতে লাগলো, যাক ভালো হয়েছে। আমি ভাবছিলাম সাগর আসলে বলবো তোমাকে ফোন দেওয়ার জন্য। এখন দেখি তুমিও চলে এসেছো সাগরের সাথে। দুজনেই বাড়ির ভিতর চলে গেল। বেশ কিছুক্ষণ পর সাগরের আম্মু কফি এনে দিল দুজনকে। সবাই বসে গল্প করতেছে। এমন সময় সাগরের আম্মু বলতে লাগলো, মারিয়া মা, তোমার পরীক্ষা কবে? পরীক্ষা তো অনেক দেরি আছে, ক্লাস টেস্ট চলতেছে এখন। ও আচ্ছা, ভালোভাবে পরীক্ষা দিও। কাল থেকে তুমি সাথীকে পড়াবে আমাদের বাসায় এসে। আম্মু, আমার জন্য তো টিচার আছে, তাহলে ওনার পড়ানোর কি দরকার? সারাদিন স্কুলে থেকে বিকেলে 5টায় বাসায় আসছি, এরপরেও যদি বলো পড়তে, তাহলে আমি কিভাবে কি করব? আন্টি, যেহেতু সাথী বিকেল 5টায় স্কুল থেকে আসে প্রাইভেট শেষ করে, সেহেতু সাথীকে খেলাধুলা এবং কিছুটা সময় দেওয়া দরকার। সারাদিন পড়ালেখা করলেই চলে না, রাতে না হয় পড়তে বসবে। কি বলো সাথী? হ্যাঁ, রাতের বেলাতেও পড়তে বসি। ভাইয়াকে জিজ্ঞেস করো। আম্মু, সাথীকে এত চাপ দেওয়ার দরকার নেই। তার যতটুকু মেধা আছে ততটুকুই পড়বে, এর বেশি পড়তে পারবে না। সবাই কথা বলে যে যার রুমে চলে গেল। সাগরের পিছু পিছু মারিও চলে আসলো সাগরের রুমে। দরজাটা বন্ধ করে দিয়ে মারিয়া সাগরকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল। আস্তে আস্তে করে মারিয়া সাগরের উপর চলে আসলো। এটা দেখে সাগর ভয় পেয়ে গেল, কারণ এখন কি করে একমাত্র মারিয়া ছাড়া আর কেউ জানে না। মারিয়া, এসব কি হচ্ছে? আমার উপর থেকে নামো। নামবো তো বেবি, কিছুক্ষণ অপেক্ষা করো, আমার কাজ শেষ হয়ে যাক, তারপর নামতেছি। এই বলে মারিয়া সাগরের ঠোঁট জোড়া তার দখল করে নিল। বেশ কিছুক্ষণ পর মারিয়া সাগরের ঠোঁট জোড়া ছেড়ে দিয়ে বলতে লাগলো, ফেক আইডি দিয়ে ভালোই তো ফ্লার্ট করতে পারো, আমার সাথে রোম্যান্স করতে গেলে এরকম করো কেন? ঠিক মতো রোম্যান্স করতে পারো না? মানে ফেক আইডি? মানে আমি আবার কখন ফেক আইডি দিয়ে ফ্লার্ট করলাম তোমার সাথে? তুমি রাতের রাজকন্যা, ওইটা হচ্ছে আমার আইডি। তা কয়জনের সাথে রিলেশন করেছো শুনি? এখন যদি সত্যি কথা বলে দেই তাহলে আমার কপালে শনি আছে। মিথ্যা কথা বলতে হবে, কারোর সাথে রিলেশন করি নাই। ওই আইডিটা তো খুলেছি মাত্র কয়েকদিন হয়েছে। আচ্ছা ঠিক আছে। মারিয়া আরো কিছুক্ষণ সাগরের বাসায় থেকে চলে গেল তাদের বাসায়। দেখতে দেখতে কেটে গেল 5 দিন। সাগর রেডি হয়ে বসে আছে। আজকে তুবার বিয়ে, মারিয়া আসলে মারিয়ার সাথে যাবে, এইভাবে সাগর রেডি হয়ে বসে আছে। সাগর রেডি হয়েছো তো? সেই কখন থেকে রেডি হয়ে বসে আছি তোমার অপেক্ষায়, তোমার আসার নাম গন্ধ নেই। এত আটা ময়দা মারতে হয় নাকি মুখে? ওই মেকআপ করলাম, কোনো কিছুই তো করলাম না, সামান্য মাত্র লিপস্টিক দিয়েছি। হয়েছে, এখন চলো যাওয়া যাক, বরপক্ষ আবার চলে আসবে। এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। তোবা আমাকে অনেকবার ফোন দিয়েছে, আমি বলেছি রাস্তায় আছি, আসতেছি। হ্যাঁ চলো যাওয়া যাক। সাগর মারিয়া চলে গেল তুবার বিয়েতে। সবাই আনন্দ করতে লাগলো। আনন্দ করা শেষ হতেই সন্ধ্যায় তুবাকে বিদায় দিয়ে দিল। সবাই চলে গেল যার যার বাসায়। মারিয়া আর সাগর চলে আসলো বাসায়। পরদিন সকালে সাগর চলে গেল তার অফিসে। বসে বসে কাজ করতেছে, এমন সময় তার ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখে রাসেল কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে বলতে লাগলো, সাগর, তুই কি অফিসে আছিস? তুই না হ্যাঁ অফিসে আছি, কেন কি হয়েছে? আচ্ছা, বলেছিলি তোর একটা পুরনো ফ্যাক্টরি দরকার। একজন আমাকে ফোন দিয়ে বলতেছে যে একটা পুরনো ফ্যাক্টরি বিক্রি করা হবে। তুই কি ওই ফ্যাক্টরিটা রাখবি? রাখলে আমাকে বল, আমি ফোন দিয়ে বলতেছি। আচ্ছা তুই ফোন দিয়ে বল যে আমরা আসতেছি।
আমি তোর অফিসের সামনে আসতেছি, পরে তোকে নিয়ে সেই জায়গায় চলে যাব। ঠিক আছে, যা। রাসেল ফোনটা কেটে দিয়ে কল দিল ওই লোকেদের। এদিকে সাগর বাইক নিয়ে চলে আসলো রাসেলদের অফিসের সামনে। প্রায় 5 মিনিট পর রাসেল আসলো। রাসেলকে নিয়ে রওনা দিল অফিসের উদ্দেশ্যে। গাজীপুর চৌরাস্তা দিয়ে যাইতেছে। গাজীপুর চৌরাস্তা থেকে 10 মিনিট সময় লেগেছে ওইখানে যাওয়ার জন্য। সাগর আর রাসেল চলে গেল ওইখানে। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর অফিসের মালিক আসলো। আসসালামু আলাইকুম, কেমন আছেন মিস্টার সাগর চৌধুরী এবং রাসেল চৌধুরী? আলহামদুলিল্লাহ, আমরা দুজনেই ভালো আছি। আপনি কেমন আছেন? আর অফিসটা বিক্রি করে দিতে চাইছেন কেন? এখানে আর ভালো লাগতেছে না, আমার বউ বাচ্চা সবাই বাহিরে থাকে ইউএসএ। এর জন্য আমিও সবকিছু বিক্রি করে দিয়ে চলে যাইতেছি ওইখানে। আচ্ছা, ভালো কথা। তা কত টাকা বিক্রি করবেন আপনার অফিসটা? দাম তো চাচ্ছিলাম 15,90,00,000 টাকা। এখন আপনি কত দিবেন? দেখুন, আপনার অফিসটা ঘুরে ঘুরে দেখলাম, ভিতরে যদি মালটাল থাকতো তাহলে 15,90,00,000 টাকা দিতে পারতাম। এখন এত টাকা দেওয়া যাবে না। 10 কোটি টাকায় যদি আপনি অফিসটা বিক্রি করতে চান তাহলে বলতে পারেন। আপনি যেহেতু এত বড় একজন বিজনেসম্যান, আপনার কাছে বিক্রি করে দিলাম 10 কোটি টাকায়। চলেন আপনাকে আরো কিছু দেখাই। এই যে এই পাশের জমিটা হচ্ছে আমার নামে, এই দলিলের সাথে দেওয়া আছে। এই জমিগুলো আমি আপনাকে দিয়ে গেলাম। ধন্যবাদ আলমাস সাহেব। সাগর জমিটা কিনে নিয়ে নতুন করে তার মনের মতো কাজ করতে লাগলো। ভালোই হয়েছে সাগর, সকল কিছু তো পেয়ে গেলি, তোর আর কিছু করতে হবে না। সকল কিছু তো পাইলাম, কিন্তু এখন তো নতুন করে করতে হবে। যাক, সেসব কথা, এখন কাজ করি ঠিক মতো। সাগর কাজ করতে লাগলো। রাত 9টায় চলে আসলো বাসায়। কলিং বেল দিতে সাগরের আম্মু এসে দরজা খুলে দিল। তুই চলে এসেছিস? তোর সাথে কথা ছিল। আম্মু, আমি ফ্রেশ হয়ে আসি, এরপর না হয় যা বলবে তাই শুনবো। ঠিক আছে, যা ফ্রেশ হয়ে আয়। সাগর ফ্রেশ হয়ে এসে খাবার টেবিলে বসে পড়ল। সবাই খাবার খাচ্ছে। এমন সময় সাগরের আম্মু বলতে লাগলো, সাগর, আমি চাইছিলাম কি মীরার সাথে তোর বিয়েটা দিয়ে দেওয়ার জন্য। 2 দিন পর তুই কি বলিস? আম্মু, 2 দিনে এত কিছু কিভাবে করবে? বিয়ের তো একটা ব্যাপার আয়োজন করতে তো হবে। বেশি কিছু আয়োজন করব না, পরিবারের মাঝেই বিয়ে হবে। কাজে ডেকে বিয়েটা পড়িয়ে দেব। তোর কয়েকজন বন্ধু বান্ধব আর আত্মীয় স্বজনদের বলবো। ঠিক আছে, তোমরা কথা বলো, ব্যবস্থা করো। আমি বিয়ে করতে রাজি। কাল আচ্ছা, খাওয়া দাওয়া করে রেস্ট কর, সারাদিন কাজ করিস। সাগর খাওয়া দাওয়া করে চলে গেল তার রুমে। বিছানায় শুয়ে পড়তে মারিয়া ফোন দিল। কলটা রিসিভ করতে কানে কাছে নিতে মারিয়া বলতে লাগলো, সাগর, তোমার সাথে আমার কিছু কথা আছে। আম্মু আব্বু বিয়ের জন্য বলতেছে। আন্টি আঙ্কেলকে বলো আমাদের বাসায় আসার জন্য। কালকে আম্মু আব্বু তোমাদের বাসায় যাবে। 2 দিন পর আমাদের বিয়ে হবে। আন্টি আঙ্কেলের সাথে কথা বলেছে আম্মু আব্বু। আচ্ছা, এর জন্যই বলতেছে 2 দিন পর আমার বিয়ে, কিন্তু তোমার নাম বলে নাই। যাক, ভালোই হয়েছে, অবশেষে আমার সহজ সরল বরটাকে তো পেলাম। কিন্তু আমি আর আগের মতো সরল সোজা না যে তুমি আমাকে সব সময় সরল সোজা বলো। আচ্ছা, আর বলবো না তোমাকে সরল সোজা। সাগর মারিয়ার সাথে কথা বলতে বলতে ঘুমিয়ে গেল। দেখতে দেখতে কেটে গেল 2টি দিন। আজকে সাগর আর মারিয়ার বিয়ে। রাতে সবাই খাওয়া দাওয়া করে বসে আছে। এমন সময় কলিং বেল বেজে উঠল। সাগরের আম্মু দরজা খুলে দিতে দেখতে পেল মারিয়ার আব্বু কাজে নিয়ে এসেছে। কিছুক্ষণের মধ্যেই সাগর আর মারিয়ার বিয়েটা হয়ে গেল। যাক, আলহামদুলিল্লাহ, দুজনের বিয়েটা হয়ে গেছে। এই নাও জামেলা, তোমার বৌমা। এখন তোমরা 2 জন না হয় আমাদের উপর অত্যাচার কইরো। আব্বু, ওনারা 2 জন না, কিন্তু আমিও সাথে আছি, সো আমরা 3 জন। কেমন? আচ্ছা, মা মেয়ের সাথে আবার বৌমা, ভালোই সবাই আমাদের উপর অত্যাচার শুরু করবে। প্রায় 2টা। সাগর আর মারিয়া চলে গেল তাদের রুমে। সাগর দরজা লাগিয়ে দিয়ে মারিয়াকে কোলে তুলে নিয়ে তার ঠোঁটের সাথে ঠোঁট একত্রিত করে দিল। বেশ কিছুক্ষণ এভাবে থাকার পর সাগর আস্তে আস্তে মারিয়ার শাড়িটা খুলে ব্লাউজের ভিতর দিয়ে মারিয়ার 2টা
আপেল টিপতে লাগলো। বাকিটা ইতিহাস। এখন তাহলে আপনারা বিদায় নেন, আমরাও বিদায় নিই। আজকের গল্পটা এই পর্যন্ত। আবারও দেখা হবে নতুন কোনো গল্পে।